মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। বড় ভাই, আমার একটা আবদার ছিল। তোমার তো সব সময় খালি আবদার থাকে। এত আবদার তুমি কোথায় রাখো? তোমার কি আমাকে দাতব্য প্রতিষ্ঠান মনে হয় যে তুমি আবদার নিয়ে আসবা আর আমি সেটা পূরণ করে দেব? বড় ভাই, আপনার কমুনা তো কাক কমু কন, একটা আবদারই তো, আমার একটা জামা লাগবে। আপনি মুখা করে চায় আছেন কা আমার দিকে? এটা জামার কথাই তো করলাম। মানে তুমি একজন মেয়ে মানুষ, তোমার জামা লাগবে, লাগতেই পারে, কিন্তু সেটা তুমি এ ঘরে অন্য যারা মেয়ে মানুষ আছে, শিউলি আছে, লিপি আছে, তুমি তো তাদেরকে গিয়ে বলতে পারো, তাই না? মানে আমি একটা ছেলে, আমার কাছে এসে তোমার জামা লাগবে সেটা কি করে বলছো? এটা তো আমার জন্য অনেক বিব্রতকর, লজ্জাস্কর নয়? বড় ভাই, আপনার কমুনা তো কাক কমু কন, আপনার তো দোকান আছে তাই না? সেই জায়গা থেকে একটা জামা কাপড় দিলেই তো পারেন। আর আপনার জামার কথা বললাম, 2 দিন পর তো ছোট চাচা বিয়া করিচ্ছে না, সেই জায়গা ধরেন যে চাচি আসবি তাই না? তা আমি সবাই আপনারা নতুন কাপড় চোপড় পরবেন, আমি কি এই জামা পরে থেকে বিয়া খামু নাকি? আমার একটা নতুন জামা পরার শখ নাই, সেই জন্য জামার কথা বললাম। এত লজ্জা পাওয়ার কি আছে? ঝগড়ার টোনে কথা বলছো কেন? বড় ভাই, আমি তো ইনকা করেই কথা কই তাই না সব সময়? শোনো, বিয়ে কি আমার লেগেছে? লেগেছে কার? বিয়ে চাচার। চাচার মনে লেগেছে ফুর্তি। চাচাকে গিয়ে বলো চাচা বিয়ের ফুর্তিতে তোমাকে নতুন জামা কিনে দিবে। আর বললে না আমার কাপড়ের ব্যবসা আছে, আমার দোকানে শুধুমাত্র ছেলেদের কাপড় বিক্রি হয়। সুতরাং তুমি তোমার কাপড়ের বিষয়টা লিপি অথবা শিউলির সাথে গিয়ে আলাপ করো। যদি কিছু টাকা পয়সা দিতে হয় সেটা আমি দিয়ে দেব। আর আমি আশা করি পরবর্তীতে তুমি এরকম কোনো আবদার নিয়ে আমার কাছে আসবে না যেটাকে আমার
একান্তই ব্যক্তিগত আবদার মনে হয়, সেটা আমাকে বিব্রত করে, লজ্জা দেয়। তুমি এখন আসতে পারো। ঠিক আছে, আপনি টাকাটা বড় করে দিয়ে দিন জামার জন্য। ফিল্টু ইউসুফ আমার লগে খেলবো, বিড়াল বাঘের লগে টক্কর। ভাই আপনি বিষয়টা তো সহজভাবে নিয়েন না ভাই। বিলাই কন আর ছাগল কন, ওই কিন্তু অনেক না ভাই। ওর লগে আছে আমাকে পিয়াস ভাই, আর আছে দান্নামরিচ পারভেজ। ওই বাইরের নমিনেশন কিনা নির্বাচনী প্রচারণা না সব কেরা করে ভাই, পারভেজ করে ভাই। এই একটা সুযোগ ভাই, ইলেকশনের সুযোগে পারভেজ চারে। অন্য এলাকা থেকে আইয়া পারভেজ আমার এলাকায় তাফালি নির্বাচনের মধ্যে আর একটা ভালো করে ডলা দিয়ে দিচ্ছি। আর পিয়াস, আরে বেটা পিয়াস তো সেদিনকার পোলা, এ শহরে পাবে আইছে, লঞ্চ ধরে আইছে। আর আমি ছোটবেলা থেকে লোয়ার লক্কর খেলতে খেলতে বড় হয়েছি। আরে বেটা ওই তো হাত দিয়ে জানো না, হাতে না পেলে ধরবে কেন? পারুল, একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমার সাথে কথা বলা হয়নি। বারবারই ভাবছিলাম যে বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। বলছিলাম সবকিছু তো ফাইনাল, আমরা সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি, কিন্তু একটা বড় একটা ফর্মালিটিস এখনো বাকি আছে, সেটা হচ্ছে দেনমোহরের ব্যাপারটা। ওটা মনে হয় তুমি আমি যদি ফাইনাল করে ফেলতে পারি তাহলে মুরব্বীদের ক্ষেত্রে একটু সহজ হয়। দেখেন, আপনি একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ। আমার কাছে মনে হয় দেনমোহর নিয়ে এই ব্যাপারটা আমার কিছু না বলাই উচিত। না, আমি জানি যে তুমি এই বিষয়টা নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহ বোধ করবে, তোমার মতো মেয়েরা ইতস্তত বোধ করবে, এটা স্বাভাবিক। তারপরও একটা সামাজিকতা বলে কথা আছে, সবাই নিশ্চয়ই এই বিষয়টা সেটেল করার চেষ্টা করবে। খুব ভালো হয় যদি তুমি একটা ডিসিশন দাও, তুমি একটা কিছু বলো, তাহলে সবার সাথে কথা বলাটা একটু সহজ হবে। আমার কাছে মনে হয় বিয়ে এই ব্যাপারটা পুরোটাই ভালোবাসার উপর নির্ভর করে। ভালোবাসা কি অর্থ দিয়ে মূল্যায়ন করা যায়? ভালোবাসা তো অবশ্যই অর্থ দিয়ে মূল্যায়ন করা যায়। আমরা ভালোবাসাকে মূল্যায়ন করছি। সত্যি কথা বলতে কি, আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা এমনিতেই ডিপ্রাইভড, মানে ওরা নানাভাবে বঞ্চিত। এটা বলতে পারো তাদের একটা অধিকার, সোশ্যাল সিকিউরিটি। যেভাবে তোমরা সবসময় সব জায়গা থেকে বঞ্চিত হও, সেটাকে সিকিউর করো। এটা মানে এই নয় যে ভালোবাসা বেঁচে। আমার মনে হয় তাহলে এই বিষয়টি নিয়ে আমরা কথা না বলে, বিশেষ করে আমি কিছু না বলে, এটা ফ্যামিলি, আত্মীয় স্বজন, আমার পরিবার, আপনার পরিবার, বিশেষ করে বড় ভাইয়া, তারাই ডিসকাস করুক। আর তাছাড়া আপনি তো আছেনই, আপনি তো খুব ভালো করে বোঝেন আমার জন্য কোনটা ভালো হয়। তুমি আমাকে বড় বিপাকে ফেলে দিলে, থ্যাংক ইউ। তুমি যেহেতু আমার উপর ডিপেন্ড করেছো, আমি আশা করি আমি তোমাকে প্রপার মূল্যায়ন করার চেষ্টা করব। চলো, আই খালি। আচ্ছা বেবি, আমি যে কয়দিন ছিলাম না, তোমার কি অনেক কষ্ট হয়েছে? আরে অনেক বেশি কষ্ট দিছি না? হ্যাঁ, আমি তো খাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারি নাই, আমার চলাফেরা বন্ধ হয়ে গেছে, আমার সব বন্ধ হয়ে গেছিল। আরে আমার বেবিটা, সরি অনেক কষ্ট দিছি না? এখন সব ঠিক হয়ে যাবে। এই যে আমি চলে আসছি, এখন হচ্ছে আমরা সবসময় একসাথে থাকবো। আমি তোমাকে নিজের হাতে খাওয়াই দিব, তারপর বাচ্চাদেরকে যেমন বাবা মা ধরে ধরে সরে সরে ক খ পড়ায়, সেভাবে আমি তোমাকে পড়াবো। তারপর হচ্ছে তুমি আমার হাতে টিক 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 করে হাঁটবে। তারপর হচ্ছে তোমার রাতে ঘুম না আসলে আমি তোমাকে ফোন দিয়ে গান শোনাবো। সব ঠিক হয়ে যাবে, এখন থেকে আমরা সবসময় একসাথে থাকবো। সত্যি তো? তুমি সত্যি। আমি এই কয়দিন তোমার জন্য চিন্তা করতে করতে বালিশের উপর উপর হয়ে শুধু এই পাশ ওই পাশ করছি আর কাঁদছি, জানো? আমার আরে। অনেক চিন্তা হয়েছে, অনেক।
আমিও তো তোমার টেনশনে এই কয়দিন ঘুমাইতেই পারি নাই। আমি তো সারাদিন জানালার গ্রিল ধরে এভাবে দাঁড়ায় থাকতাম আর নিচে তাকায় থাকতাম, ভাবতাম তুমি কখন আসবা, লিপস লিপস বলে ডাকবা। তুমি তো একটা ভীতু, আসলাই না। তোমার বাসার এখানে গেলে তো ভাইয়া এরাও দেখে ফেললে অনেক ঝামেলা করবে, এই জন্যই তো যাইতাম না। আচ্ছা যাই হোক, এখন আর কোনো ঝামেলা হবে না। এখন আমি আমার ট্রু লাভ পেয়ে গেছি, তুমি আমার ট্রু লাভ। আচ্ছা তুমি সত্যি থাকবা তো? অবশ্যই বাবু, তোমার আমাকে বিশ্বাস হয় না? আমি তো সব সময় তোমার সাথে ছিলাম। এই কয়দিন তো তোমার সাথে রাগ করেছিলাম আমি, কিন্তু আমি সব সময় তোমার সাথেই থাকি। আমি তো, তুমি তো আমার সব, আমার লাইফে তো তুমি ছাড়া আর কোনো ছেলেই নাই। না ওই যে কি জানি একটা ছেলে আমি দেখছিলাম, ও ও ও এসে ওই ওর গাল ধরবা হাত ধরবা এগুলো করবে না তো? না, আমি এখন থেকে তোমার গাল ধরবো, আমি অন্যদের গাল কেন ধরবো? আর ওইসব ফ্রেন্ডের আমার কিচ্ছু চাই না, আমি শুধু তোমার সাথে থাকবো। সত্যি? একদম সত্যি। আমাদের তো এখন সবকিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ। এখন তো আমাদের সেলিব্রেট করা দরকার, তাই না? ডেফিনেটলি আমাদের সেলিব্রেট করা দরকার। হ্যাঁ শোনো, তুমি একটা কাজ করো, তোমার ফোন বের করে তোমার যত ফ্রেন্ডগুলো আছে ও সবগুলোকে ফোন দাও, ফোন দিয়ে রেস্টুরেন্টে আসতে বলো, দেন আমরা বসি। আরে গাধা, তোমার আমার সেলিব্রেশন, আমরা দুইজন একসাথে যাব, কোথাও খাবো। কাবাব মে হাড্ডি কেন রাখতেছো তুমি? আমরা দুইজন একসাথে ক্যান্ডেল লাইট ডিনার তো আর করতে পারবো না, আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চ করব, তারপর আমরা শপিং এও যাব। আচ্ছা রুলামি, বিয়ের সময় তো এগিয়ে এলো, অবশেষে তো দীর্ঘ প্রতীক্ষার অবসান আমরা আশা করছি। তো প্রস্তুতি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আমি শারীরিক এবং মানসিকভাবে একদম প্রস্তুত। আমি তোর শারীরিক মানসিক অবস্থার কথা জিজ্ঞেস করিনি। আমি বলছিলাম যে একটা বিয়েতে তো অনেক ধরনের আয়োজন আছে, জোগাড় যন্ত্র আছে, কেনাকাটা আছে, তো সেগুলোর কি অবস্থা চলছে? হ্যাঁ, ওগুলো তো লিপি এবং শিউলি এই ব্যাপারে ফটো ওরা সব করে ফেলছে। লিপি শিউলি ওরা হচ্ছে বাচ্চা মেয়ে, ওরাই আয়োজনের কি বুঝবে? না না রুল, আমি ওদেরকে গাইড করতে হবে, ওদের সাথে থাকতে হবে তোমার। ভাইয়া, মেয়েদের এসব ব্যাপারে আমার থাকাটা উচিত হবে, ওরাই তো ভালো বুঝে যে কি কেনা উচিত কি কেনা উচিত না, তাই না? তাছাড়া মেয়েদের কত কিছু থাকে না এগুলা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যখন মনে করছো যে ওরাই পারবে, তাহলে তার আমার জোর করে কোনো লাভ নেই। কিন্তু আমি ভাবছিলাম অন্য একটা কথা। এই যে বিয়ের পর পারুলকে নিয়ে তুমি তো এই বাড়িতেই উঠবে, থাকবে কোথায়? কেন আমার রুমে? না না, তোর রুমে থাকবে সেটা তো আমিও জানি, কিন্তু এরকম খোলামেলা ঘরে থাকা কি ঠিক হবে বিয়ের পর? না আমি ভাবছিলাম যে সেটা না করে তুই যদি ঘরটা একটু বদলে নিতে কারোর সাথে। সমস্যা কি? এটা কেমন লাগে যে বিয়ে করে তোমার রুমে গিয়ে উঠলাম, তুমি ঘুমাবে কোথায়? আমার ঘরে থাকতে হবে কেন? আমি বলছিলাম যে পারভেজ, ইসাক ওদের সাথে যদি তোর ঘরটা অদল বদল করে নেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, আমার খুব অস্বস্তি লাগছে, মানে থাকি না। সমস্যা কি? কিছু না হয় হলো না, মানে সরি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে একটা কাজ করতে, জি ভাইয়া। ওই একটা ছোটখাটো পুরোনো তাঁবু কিনে নে। তাবু? হ্যাঁ, তুই ওই মাঠে তাঁবু টাঙিয়ে তোর বউটাকে নিয়ে থাকিস। ঠিক আছে। আর দিনের বেলা তাঁবু গুটিয়ে ঘরে চলে এসিস। হ্যাঁ সেটাও, কিন্তু এটা কি বললে? বললাম যে তাঁবু খাটিয়ে থাক তুই বউকে নিয়ে, তোর যখন এতই খোলামেলা থাকার ইচ্ছা। তাবু তো এমনিই খেটে যাবে। দেখো তোমরা যেটা ভালো মনে করো, মানে আমি তো আর সবাইকে বলতে পারবো না, এটা তো একটা অস্বস্তিকর বিষয়। তোমরাই অ্যারেঞ্জ করো কোথায় আমাকে থাকতে হবে, মানে ঠিক আছে ঠিক আছে, আমি আমি একটু ফিল করছি। লজ্জা পাচ্ছিস? লজ্জা তো তোর সবসময় একটু বেশি। ঠিক আছে, এটা নিয়ে তুই তোর ভাবার দরকার নেই, আমি তো তোর সাথে আলাপ করেই নিলাম। আমি তাহলে না হয় বলবো যে ইসাক পারভেজকে বলবো যে ওরা কষ্ট করে একটা দিন ওদের মালপত্রগুলো তোর ঘরে রেখে তোর বিছানাপত্র ওদের ঘরে রেখে সুন্দর করে সাজিয়ে দেবে, নাকি বলিস? তোমরা যেটা ভালো মনে করো। বিয়ে করবে এখন পাচ্ছে লজ্জা। ছাড়। এই ঘরটা তো আসলে রিস্কি, আমি বুঝতে পারিনি আগে। বেশ খোলামেলা। হ্যাঁ, সেটাই বলছিলাম যে ভালো দেখায়। না ঠিক আছে, তুমি এটা পারভেজ আর ইসাককে বলে
ব্যবস্থা করো। সরি বেবি, আজকেও লেট হয়ে গেছো না? অনেক সরি, অনেকক্ষণ ওয়েট করছো তুমি না, আল্লাহ ভেবেও গেছো। সরি, জানোই তো রাস্তায় কত জ্যাম, আর বাসায় কত কিছু বলে, মিথ্যা কথা বলে, শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য আমার এতভাবে ম্যানেজ করে আসতে হবে। না, এটা কোনো সমস্যাই না। আমার তো ওয়েট করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর আমার ওয়েট করতে ভালোও লাগে, কারণ তুমি আসার পরে অনেক সুন্দর করে হাসো। তোমার হাসি দেখলে আমার মন ভালো হয়ে যায়। এখন থেকে আর তোমাকে ওয়েট করতে হবে না, লাগলে আমি ওয়েট করব, কারণ আমি এমনিতেই বুঝতে পারছি আমার অনেক ভুল হয়েছে, কত কষ্ট দিছি তোমাকে, আর তোমাকে কষ্ট দিব না। আমি এতদিন পরে গিয়ে বুঝছি তুমিই আমার ট্রু লাভ, বাকি সব ভুয়া। হ্যাঁ, তুমি এতদিন আমার জীবনে ছিলা না, এই জন্য আমার জীবনটা পুরো মরুভূমির মতো ছিল। আমার জীবনে আমি একলাই ছিলাম, আমার মরুভূমিতে আমি একাই ছিলাম। তুমি আমার জীবনে উঠ হয়ে আসছো, আর আমি উপরে উঠে আমার সারাটা জীবন পার করে দিব। আমিও না আজকাল এই টাইপেরই স্বপ্ন দেখি, জানো। আমি স্বপ্নে দেখি আমরা দুজন উটুটি নিই, মরুভূমির মধ্যে দুজন খুব মজা করে ঘুরতেছি, আর হচ্ছে কেউ নাই, শুধু আমরা দুইজন, কেউ আমাদের ডিস্টার্ব করবে না, মাঝখানে শুধু যে খেজুর গাছ থাকে না এমন এমন এইগুলা, তারপর আমরা এইগুলার মাঝখান দিয়ে যাব, আর মাঝে মধ্যে বালুর ঝড় আসবে, তখন তুমি আমাকে এইভাবে ধরে আঁকলে রাখবা। হ্যাঁ হ্যাঁ, আর বালু ঝড় আসলে আমরা চোখও বন্ধ করে রাখবো যেন বালু ঢুকতে না পারে। তাই না? হ্যাঁ। নটি হয়েছে অনেক। আমি আগে অনেক দুষ্ট ছিলাম, আমি তোমাকে প্রকাশ করতে পারি নাই। ও তাই? হ্যাঁ। আচ্ছা শোনো না, অনেক গরম, আমরা না আজকে কোনো রেস্টুরেন্টে যাই, চলো আমরা লাঞ্চ করবো একসাথে। হ্যাঁ, অনেক গরম তো, আমরা একটা এসিওয়ালা রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকে ওখানে অনেকক্ষণ বসবো, আড্ডা দিব, খাওয়া দাওয়া করবো, অনেকক্ষণ থাকবো। আড্ডা হয়ে যাবে? হ্যাঁ। পারুল, পছন্দ করো, তোমার যেটা পছন্দ নিশ্চিন্তে আমাকে বলো জাস্ট। আমার জামদানি শাড়ি খুব পছন্দ। ফাইন। আচ্ছা, আপনি কিছু কালারফুল শাড়ি দেখান। হ্যাঁ, এইটা কি আমাকে মানাবে এই কালারটা? তোমাকে কোনটা মানাবে না বলো? না না, তারপরে আপনাকে বলতে হবে, আমি পরবো তো আপনার সামনে, আপনাকে তো বলতেই হবে আমাকে কোনটা মানাচ্ছে না মানাচ্ছে। আমি তো আমার পছন্দের কথাই বলছি। আমার পছন্দ হচ্ছে তোমার পছন্দ। আচ্ছা, এই শাড়িটার প্রাইস কত? এটা 26,000 টাকা। আচ্ছা, 26,000 টাকা? না 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 না, এত দামি শাড়ি নেওয়া যাবে না। এই যে ম্যাডাম শুনেন, আপনাকে শাড়ি পছন্দ করতে বলা হয়েছে। আপনি যদি প্রাইস দেখে শাড়ি পছন্দ করেন তাহলে তো হবে না সেটা। না না, এত দামি শাড়ি আমি নিতে পারবো না। আমার আপনার এক্সকিউজ মি ম্যাডাম, আমি বিয়ে করছি কটা? 10টা না, 5টা না, একটা মাত্র বিয়ে করছি, আর এটাতে একটা উপলক্ষ মাত্র। প্লিজ। তারপরেও উফু, আচ্ছা ঠিক আছে, আপনি এটা প্যাক করে দিবেন। প্লিজ আপনি এটা প্যাকেজ করুন। ও আচ্ছা, আরেকটা জরুরি কথা ছিল, ভাবির জন্য শাড়ি কেনা দরকার। হ্যাঁ না না, কোনো সমস্যা নেই, আমি নিজে কিনে ভাবিদেরকে দিয়ে দিব। আপনাকে কে বলেছে এত মাতবুরি করার জন্য? আপনি দিবেন কেন? দায়িত্বটা আমার। কাকে কাকে শাড়ি দিতে হবে আপনি জাস্ট লিস্ট করেন, আর আপনি পছন্দ করেন। আচ্ছা, আমি তাহলে তাদের জন্য 4-5 হাজার। এক্সকিউজ মি, আপনি প্রাইস নিয়ে ভাবছেন কেন? আপনি যদি বলেন যে এই প্রাইসের মধ্যে হবে না, আপনি পছন্দ করে তারপর প্রাইস ঠিক করা হবে, ঠিক আছে? হ্যাঁ, দাদুর জন্য, মানে জাস্ট এটা মুরব্বী মানুষের জন্য যেরকম শাড়ি হয়।